আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনার হেডলাইন এবং ব্যানার দেখেছেন যে উপদেষ্টারা অলরেডি তাদের কূটনীতিক পাসপোর্ট ছেড়ে বিদেশ যাওয়ার পায়তারা করছেন। তো বিদেশ যাওয়ার পায়তারা করছেন যারা, বা কূটনীতিক পাসপোর্ট যারা ছেড়ে দিয়েছেন, দেখেন এখানে সমস্ত উপদেষ্টারা না। উপদেষ্টাদের মধ্যে যেমন আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কূটনীতিক পাসপোর্টের প্রয়োজন না, ওনার বিদেশি পাসপোর্ট আছে। শফিকুল আলম, আমাদের ডাস্টবিন শফিক, তিনি অলরেডি তার কূটনীতিক পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশি পাসপোর্ট তুলেছেন। তারপরে আপনাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় এলডিজির সমন্বয়কারক সিনিয়র সচিব সমতুল্য পদমর্যাদার লামিয়া মোর্শেদ উনি নিয়েছেন। আব্দুল হাফিজ নিয়েছেন। লুৎফা সিদ্দিকী নিয়েছেন। খলিলুর রহমানের প্রয়োজন নেই, কারণ উনি 9 তারিখে একটা চুক্তির জন্য আমেরিকা যাবেন, উনি ফিরবেন কিনা কেউ জানে না। মনির হায়দার উনি নিয়েছেন। আশিক চৌধুরী আগেই ব্রিটিশ সিটিজেন। আলী রিয়াজ আমেরিকান সিটিজেন। সালাউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয়, উনি নিয়েছেন। সবচেয়ে বড় বিষয় আমাদের আসিফ নজরুল আঙ্কেল, উনিও নিয়েছেন। আদিলুর রহমান খান নিয়েছেন। আরিফ হাসান অলরেডি মারা গেছেন, সুতরাং ওনার বিষয়ে তার কিছু নেই। তৌহিদ হোসেন উনি এখনো আছেন, উনি ওনার জায়গায় আছেন। সৈয়দ রেজওয়ানা বা আমাদের কন্ডমাপা, উনি নিয়েছেন। শারমিন মোর্শেদ নিয়েছেন। সাখাওয়াত হোসেন নেননি, উনি ওনার মতোই আছেন। ডাক্তার খলিল হোসেন হাফি, উনিও নেননি, উনি ওনার মতো আছেন। ফরিদা আক্তার নেননি। নূরজাহান বেগম নিয়েছেন। আর নাহিদার আসিফ, যারা অতীতে পদত্যাগ করেছেন, ওনাদের দুজনের কাছেই বাংলাদেশি পাসপোর্ট আছে অলরেডি। বিধান রঞ্জন রায়, উনি নিয়ে রেখেছেন বাংলাদেশি পাসপোর্ট, তবে এখনো করেননি। সুদীপ্ত চাকমাও নিয়েছেন। ফারুকি আজম, উনি অলরেডি ওনার হাতে আমেরিকান ভিসাই আছে। ওয়াহিদ মাহমুদের হাতেও আছে। এবং ফজলে কবির খান, উনিও নিয়েছেন। আলী ইমাম মজুমদার, জাহাঙ্গীর আলম চৌধুরী, শেখ বশির উদ্দিন, সবচেয়ে যে বিমানের এই যে আপনার বিমানের যে বিমানবন্দর যে আগুনটা লেগেছিল, যার পেছনে ছিল এই শেখ বশির উদ্দিন, যিনি বস্ত্র, পাট, বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের, খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা। উনি ওনার পাসপোর্টে আমেরিকান ভিসা অলরেডি হাতেই আছেন। এবং আমাদের সবার মুস্তফা সরোয়ার ফারুকি, উনি নিয়েছেন। মাহফুজ আলম নেননি, উনি নাকি দেশেই থাকবেন। চৌধুরী রফিকুল আকবর, সাইদুর রহমান, ফয়েজ আহমদ তৈয়ব, আনিস চৌধুরী, মোহাম্মদ শফিউর রহমান, এই সমস্ত লোকগুলোই বাংলাদেশি পাসপোর্ট অলরেডি নিয়েছেন। এবং এর মধ্যে আপনার ম্যাক্সিমাম, মানে আপনার এখানের মধ্যে প্রায় 12 বা 13 জন, এদের সকলের আমেরিকান ভিসা করার আছে। বা কে ফারুকি আজম এদের সকলের ভিসার জন্য অলরেডি জমা দিয়েছিল গত সপ্তাহে, সেইটা আজ সকালে তুলেছে আমেরিকান ভিসা। এদের মধ্যে সবাই আসলে আমেরিকা যাবে না। কিছু কিছু যাচ্ছে ইস্তিমুর, কিছু কিছু যাচ্ছে ইস্তিমুর, কিছু কিছু যাচ্ছে আপনার মিডল ইস্টের দুবাইতে, কিছু যাচ্ছে কাতারে, এবং বাকিরা চলে যাবে সবাই আমেরিকাতে। এবং আপনার 4 জন সচিব এবং 8 জন উপসচিব এবং পুলিশের কিছু হাই প্রোফাইল বড় কর্মকর্তা, যাদেরকে বাহির থেকে এনে বসানো হয়েছিল ওগুলো, এবং আমাদের কিছু পাম্পাস পরা সেনা অফিসার যারা আছে, ওই যে যাদের চাকরি নেই কিন্তু ইন্ডিয়া দখল করতে যায়, এই সমস্ত সহ টোটাল 140 জনের একটা লিস্ট এসেছে, যেখান থেকে আপনাদের এতগুলো নাম বললাম আমি। এরা সকলের ভিসা কনফার্ম। ইস্তিমুরের আছে প্রায় 40 জন, ইস্তিমুর যাবে। তারপরে দুবাইতে থাকবে কিছু, ফারুকি, তারপরে আসিফ নজরুল, ডাক্তার ইউনূস, আরো প্রায় 33 জনের মতো, এরা সব আমেরিকার ভিসা করা আছে। এছাড়া কোনো সদস্য ইউরোপে যাবে না। তবে হ্যাঁ, বৈষম্য বিরোধী সন্ত্রাসী আন্দোলন যেটা ছিল 5ই আগস্টের পরে, সেই সন্ত্রাসী আন্দোলনে মারা গিয়েছিল ওই যে পানি নিয়ে, মুতের পানি একটা বিক্রি করতে যায়, তার ভাই পর্তুগালে চলে আসছেন। ও সম্ভবত 11 তারিখ ওর ফ্লাইট। এবং এদের সকলের ভিসা পরবর্তী, এদের সকলের ফ্লাইট অলরেডি নির্ধারিত হয়ে গেছে। সকলেই 13 তারিখ রাতের 2:30
থেকে শুরু করে 14 তারিখ সকালের ভিতরে সকলের ফ্লাইট আছে। ম্যাক্সিমাম লোকের ফ্লাইট হচ্ছে যে টার্কিশের এয়ারলাইন্সের ফ্লাইট, কিছু কিছু আছে আপনার এয়ার আরবিয়ার ফ্লাইট, কারো কারো আছে কুয়েত এবং কাতার এবং এমিরাত, কুয়েত, কাতার, এমিরাত, টার্কিশ এবং ওই যে আপনার আরেকটা আছে এয়ার আরবিয়া। এই 5টা ফ্লাইটের মধ্যে এদের সকলের টিকিট করা আছে। কেউ হয়তো রাতের 2:30টার পরে, কারো হয়তো ভোর 5টায়, কারো আবার সকাল 8টার ভেতরে। তার মানে হচ্ছে রাতের 1টা থেকে 8টার ভেতরের ফ্লাইটগুলোতে ওনারা সবাই উঠে পগার পার হবেন 13 তারিখ থেকে 14 তারিখের ভেতরে। তবে হ্যাঁ, এর মধ্যে 8জন আছে যারা 12 তারিখ রাতেই চলে যাবেন। তবে সকলের ম্যাক্সিমামের ফ্যামিলি চলে যাচ্ছে 11 তারিখ রাতে। 11 তারিখ রাতে। তার কারণ হচ্ছে যে ওনাদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে ক্ষমতায় যেই আসবে আসুক, জামাত আসুক আর বিএনপি আসুক, এই উপদেষ্টা পরিষদের ম্যাক্সিমাম গ্রেপ্তার হয়ে জেলে ঢুকবে। এই ভয়ের কারণেই তারা সব এখন পালানোর একটা রাস্তা করেছে। ওনাদের পরিবার, আমি তো আপনাদের বললামই যে 11 তারিখের ভেতরে ম্যাক্সিমাম পরিবার চলে যাবে। আর বাকি যাদের হাজব্যান্ড ওয়াইফ বা একটা বাচ্চা আছে তারা ওইভাবে টিকিট করেছে। তবে টিকিটটা 12 তারিখ রাতের 2:30, 12 তারিখ রাতের 2:30 মানে কিন্তু 13 তারিখ, হ্যাঁ 13 তারিখ এবং 14 তারিখ। তার মানে হচ্ছে আপনি নির্বাচনের ফলাফল ঘোষণার শেষ পর্যায়ে মানে 2টার ভেতরে গণনা করে ঘোষণা করে ফেলতে পারবে, এরই ভিতরে খালি হয়ে যাবে। আর এর ভিতরে যদি অন্য কোনো প্রবলেম দেখা হয় তাহলে এই যে উপদেষ্টা পরিষদ বা এই যে আপনার 4জন সচিব, 8জন উপসচিব এবং বড় বড় পুলিশের কিছু কর্মকর্তা, এরা সেনা ক্যাম্পে আশ্রয় নেবেন। যে সেনা ক্যাম্পে আশ্রয় নিয়ে পরে সেনাবাহিনীর প্রোটেকশনে ওনাদেরকে এয়ারপোর্ট পাস করে দেওয়া হবে। এইভাবেই ওনাদের প্ল্যান। সুতরাং এটা আসলে নির্বাচন হচ্ছে না, হচ্ছে আসলে গৃহযুদ্ধের একটা অবস্থান। সুতরাং দেখেন, এরা সকলেই অলরেডি বাংলাদেশি পাসপোর্টে এদের সকলের ভিসা রেডি। আমি এর আগে, আজ থেকে আপনার 2.5 মাস আগে আরেকটা কন্টেন্টে বলেছিলাম আপনাদেরকে বিভিন্ন দেশের, এবং এখানে একটা জিনিস 63 জন ব্যক্তির ভিসা আছে, টার্কির ভিসা আছে সরাসরি। 63 জনের সোজা টার্কির ভিসা আছে। ইস্তিমুরের ভিসা তো আছে, তবে ওই কেউ কেউ হয়তো টার্কি হয়ে ইস্তিমুর যাবেন, কেউ কাতার হয়ে যাবেন, কেউ কুয়েত হয়ে যাবেন। তো কাতার কুয়েতের ভিসা অনেকেরই নাই। তবে দুবাইয়ের ভিসা আছে নাকি 12 থেকে 15 জনের দুবাইয়ের ভিসা আছে, গোল্ডেন ভিসা যেটাকে বলে। ওনারা সবাই দুবাইতে অলরেডি গোল্ডেন ভিসা মানে তো বুঝেন ইনভেস্ট করছে। এবং আপনার এই যে 140 জনের ভেতরে শুধু যে উপদেষ্টা তো মাত্র 17 জন, বাকি পুলিশের লোক, অমুক লোক তমুক লোক সব মিলে 60 জন। আর বাকিরা হচ্ছে কারা জানেন? এই যে গত 18 মাসে যারা দুর্নীতি করে, বৈষম্য বিরোধীর নাম দিয়ে দুর্নীতি করে মোটা অঙ্ক টাকা নিয়েছেন, এগুলো সব পালাবে সবাই। এবং এমন হতে পারে কেউ কেউ 11 তারিখেও চলে যেতে পারে, 11 তারিখ রাতের বেলাও চলে যেতে পারে। এই হচ্ছে আজকের এই মুহূর্ত পর্যন্ত খবর। বাকি অংশ দেখি। তবে হ্যাঁ, এটা আছে যে আমার কাছে কিছু কাগজপত্র হতে আসতে পারে, সকলের বিমানের টিকিটের একটা চলছে, সেটা যদি আসে পুরোটাই ফাঁস করে দেব ইনশাল্লাহ। আপনি ঠিকই বলেছেন। আমি আওয়ামী লীগ এমনকি বিএনপির 2 দলের কেন্দ্রীয় নেতাদের বলতাম, জামাত কিন্তু এই দেশের জন্য বিপজ্জনক হয়ে আসছে। তারা কেউ গুরুত্ব দেয় নাই। বিএনপি সারাদিন ভাবছে আওয়ামী লীগকে নিয়ে, আওয়ামী লীগ সারাদিন ব্যস্ত ছিল বিএনপিকে নিয়ে। কিন্তু এখন দেখেন তো মাঝখান দিয়ে জামাত মানে মানে অনেকটা এরকম হয়েছে যে বাঘে মহিষে লড়াই হইলে মানে অন্যান্য প্রাণীর সমস্যা, কিন্তু মাঝখান দিয়ে হায়না থাকে না, হায়নার মাংস খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। বাঘে মহিষে লড়াই শুরু হয়ে গেছে, মাঝখান দিয়ে হায়না তার হরিণটা নিয়ে চলে যেতে চাইতেছে, বা তার খাবার, তার মহিষটা নিয়ে চলে যেতে চাইতেছে। জামাত ওই কাজটা করতেছে। কিন্তু এটা আমি সতর্ক করেছি, আমি নিজেও, এরা গুরুত্ব দেয় নাই। সেটা ফলাফল 2 দলই ভোগ করতেছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার যে আমাদের দুঃখের ব্যাপার যে আমাদের দেশের জনগণকে এই কষ্ট ভোগ করতে হইতেছে, বিশেষ করে বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের পক্ষের এবং যারা আওয়ামী লীগের সাধারণ কর্মী, তৃণমূল কর্মী, তারা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, পরিবার ছাড়া, ব্যবসা ছাড়া, এলাকা ছাড়া, তারা মানে 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 কল্পনাও করা যাবে না তারা যে কি নির্মম কষ্টের জীবনযাপন করতেছে, একেবারেই মানবতর জীবনযাপন করতেছে। মির্জা ফখরুল সাহেব বলতেন যে বিএনপির, আওয়ামী লীগের আমলে ছাত্র দলের ছেলেরা নাকি ঢাকায় রিক্সা চালায়। এখন তো রিক্সা চালাতেও পারবে না ঢাকায় এসে আওয়ামী লীগের লোকেরা, আওয়ামী লীগের পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের। কারণ তারা যেখানে থাকে সেখান থেকে খুঁজে বের করা হয়। তো এই যে যে করুণ পরিণতি, এগুলো রাজনৈতিক নেতাদের ভুলের কারণে আমাদের খেসারদে যে আমরা আত্মগোপন করে থাকতে হয়, ঘর ছাড়া, পরিবার ছাড়া, ব্যবসা ছাড়া আমাদেরকে আত্মগোপন করে থাকতে হচ্ছে। আমাদের জীবন জীবিকা ধ্বংস করে আমরা কথা বলতে বাধ্য হচ্ছি। কারণ
এই দেশে যখন দেশেরই যখন অস্তিত্ব থাকে না, তখন নিজের ব্যবসা বাণিজ্য এগুলোর চিন্তা তো আমি আমার মতো আমি এবং আমার মতো মানুষেরা তো করতে পারে না। যেমন আপনি আপনি অস্ট্রেলিয়াতে বা আপনি যে উন্নত যে দেশে আছেন, আপনি যতক্ষণ কথা বললেন ততক্ষণ আপনার $20 ইনকাম হয়ে যেত, $30 $50 ইনকাম হয়ে যেত। কিন্তু আপনি এখন কথা বলতেছেন কেন? নিশ্চয়ই নিজের স্বার্থে নয়। কারণ এখানে তো আপনার ওই টাকা আসবে না। এখানে আপনাকেও কেউ বেতন দেয়নি, নিয়োগ দেয়নি, আমাকেও কেউ বেতন দিবে না। তো এখানে আপনি নিজ দায়িত্বে আসছেন দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, বাক স্বাধীনতার স্বার্থে, মুক্তিযুদ্ধের স্বার্থে, নারীর ক্ষমতায়নের স্বার্থে, মানুষের এই বাংলাদেশের সারি গান, জারি গান, বাংলাদেশের সংস্কৃতির স্বার্থে, শিল্পের স্বার্থে আপনি মাঠে নেমেছেন, কথা বলেন। তো বলতেই হবে, উপায় নাই। কিছু মানুষকে তো এগিয়ে আসতে হবে। বাংলাদেশে ৭ কোটি মানুষ ছিল। মুক্তিযুদ্ধে কি সবাই গিয়েছিল? যায়নি। বরং রাজাকার আলবদর বেশি ছিল। মুক্তিযোদ্ধার সংখ্যা কম ছিল। যেহেতু শাস্তি তারা পায় নাই, তাদের শাস্তি দেওয়া হয় নাই। পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় ভুল করেছে বাংলাদেশ এবং ভারত। ভারত ১৯৪৭ সালেও ৪৮ সালেও পৃথিবীতে, আমি বারবার বলি, পৃথিবীতে ২ টা দেশে রাজাকারদের রাজনীতি করার অধিকার দেওয়া হয়েছে। তারা এমএলএ, এমপি, মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছে বাংলাদেশের। শাহজিবুর রহমান প্রধানমন্ত্রী হয়েছিল বাংলাদেশে। আবার ভারতে দেখেন রাজাকারেরা মন্ত্রী হয়। ভারতের রাজাকারেরা এমপি হয়েছিল। বড়, বড় মন্ত্রী বড়, বড় পদ নিয়েছিল। বড়, বড় রাজনৈতিক দল করে। পৃথিবীতে ২ টা দেশই তার স্বাধীনতার বিরোধীদের রাজনীতি করার সুযোগ দিয়েছে। অন্য দেশে তাদের সরকারি চাকরি হয় না। ২য় শ্রেণীর সিটিজেন হিসেবে থাকতে হয়। কিন্তু বাংলাদেশে আর ভারতে একমাত্র দেশ, মানে একমাত্র ২ টা দেশ, যে ২ দেশে এর স্বাধীনতা বিরোধীদের জায়গা দেওয়া হয়েছে। সেইজন্য আজকে দেখবেন ভারত ও বাংলাদেশের জন্য এই স্বাধীনতার বিরোধীরা সবসময় বিপজ্জনক। ভারতের জন্য তো বিপজ্জনক হয়ে উঠতে পারে নাই, কিন্তু বাংলাদেশের জন্য সরাসরি বিপজ্জনক। যার কারণে আজকে বঙ্গবন্ধুর ভাষণ পাঠ্য বইয়ে নাই। যার কারণে আজকে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যাকে দেশের বাইরে থাকতে হয়। যার কারণে আজকে আজকে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলা হয়। যার কারণে আজকে জয় বাংলা স্লোগান নেওয়া যায় না, শব্দ উচ্চারণ করা যায় না। এই ভুলের কারণে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ। কি বিচিত্র ব্যাপার! মানে ভাবা যায় যে দেশটা জন্ম দিল সেই দল নিষিদ্ধ, যেই দলের নেতৃত্বে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই দল আজ নিষিদ্ধ। আর জামাত আসতেছে, ক্ষমতায় চলে আসতেছে। এর চেয়ে দুর্ভাগ্য আমাদের আর কি আছে? এর জন্য আমি সমস্ত দায় চাপাবো বাংলাদেশের রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবী, এই বদমাইশ বুদ্ধিজীবীরাও এর জন্য দায়ী। শুধু রাজনীতিবিদ না, এই বদমাইশ বুদ্ধিজীবীরা দায়ী শতভাগ। আর দায়ী সাথে হলো বাংলাদেশের রাজনীতিবিদেরা, সেটা যে কোনো দলেরই হোক। তাদের টার্গেট হচ্ছে আওয়ামী লীগের বিরোধিতা করা। নির্বাচনের শেষে দেখবেন, যদি হয় আর কি, যদি হয় তাহলে দেখবেন শেষে বলবে যে আসো মিলকে ঝুলকে আওয়ামী লীগ ঠেকাও, ভারত ঠেকাও। এই ২ শব্দ স্লোগান তারা তুলবে। তুলে তারা হয়তো একটা তথাকথিত জাতীয় সরকার, তথাকথিত এটা গঠন করতে পারে। তো এটা করতে দেন। ৫ই তবে আগস্ট যেমন এইগুলা যত সহজ সমীকরণ মনে হচ্ছে, সেই বাংলাদেশে এগুলো এত সহজ সমীকরণ হবে না। জি, সেটাই বলতে চাচ্ছি। এটা তো সহজ। মানে সোজা কথা, অত নালি আদেশের না। আদেশের নালি আদেশের। ওই ৫ সের আপনি আদেশের বইলে নিবেন। বাংলাদেশে এটা চলবে না। বাংলাদেশের মানুষ বসে থাকবে না। আমি শেখ ফরিদ, আমি নিরীহ মানুষ। আমি সত্যিই নিরীহ মানুষ। আমি শেখ ফরিদ যদি বরদাস্ত না করি জামাতের সরকার, তাহলে সারা বাংলাদেশে যারা আওয়ামী লীগ তো নিরীহ না। আওয়ামী লীগ তো নিরীহ না। আওয়ামী লীগের বহু মানুষ আছে যারা নিরীহ নয়। তো তারা বসে থাকবে নাকি? বসে থাকতে পারবে না। আর রক্ত, শুনেন একটা জিনিস বলি আপনাকে। আপনি এটা বরদাস্তি করতে পারবেন না। ওই বাংলাদেশে আমরা থাকবো যে বাংলাদেশে জামাত ক্ষমতায় নিবে। ওই বাংলাদেশে আমরা বাস করব? প্রশ্নই আসে না। সে বাংলাদেশ আমরা কিভাবে আমাদের দখলে নেব সেটা আমরা নিব। কারো ডাকের অপেক্ষায় বসে থাকবো না। নিজেরাই ডাক দিব। ওই কে এসে বলবে, বাড়ি ভাই এসে বলবে, "ফরিদ চলো মাঠে যাই।" না, আমরা মাঠে নামবো, বাড়ি ভাই আইসেন। কারণ হলো যে ওই সময় নাই। কারণ আমরা ধৈর্যের একটা সীমা আছে। ১৭ মাস, আমরা ১৮ মাস আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এইভাবে একটা দেশ চলতে পারে না। একটা দেশ এভাবে চলতে পারে না। বহুত ছাড় দেওয়া হয়েছে। মুখোমুখি হতেই হবে। আমি বারবার বলেছি। এই যে দেখবেন আপনি আওয়ামী লীগের অনেককে আপনি বুঝাইতে পারবেন না। মৌলবাদী শক্তি যে আওয়ামী লীগের শত্রু, যেটা ২০১৩ সালে বারবার বলে গেছেন সৈয়দ আশরাফ সাহেব। এই কথাটা এখনো আওয়ামী লীগ এখনো মানে এই সময়েও বোঝানো যায় না বাংলাদেশের যে আওয়ামী লীগের অনেক নেতাকে বোঝানো যায় না, কর্মীকে বোঝানো যায় না যে মৌলবাদী শক্তি হচ্ছে বাংলাদেশের ১ নম্বর শত্রু। এটা বোঝানোই যায় না। মানে বুঝাইতে পারবেন না। এটাই হচ্ছে সমস্যা। এইখানেই হচ্ছে সমস্যা। এইজন্য আমরা কোন সিদ্ধান্ত নিতে পারি না, কোন কাজ করতে পারি না। কারণ আপনি একটা প্রতিষ্ঠিত শক্তির বিরুদ্ধে লড়তে গেলে আপনার গণসংগঠন লাগবে। এককভাবে তো কেউ কিছু করতে পারবে না। ওটা বিচ্ছিন্ন ঘটনা ঘটবে এবং পরাজয় নিশ্চিত। সংগঠিতভাবে গেলে যত বড় শক্তি হোক তার বিরুদ্ধে লড়াই করা যায়।
আর জামাত তো বড় শক্তি, মহাশক্তি না। তো আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, যে কোনো সময় জামাতকে উচ্ছেদ করতে পারবো। কিন্তু বাংলাদেশের মানুষদের বুঝাইতে, আওয়ামী লীগেরও অনেকেই বোঝানো, এবং বিএনপিরও বোঝানো যায় না। ওই বিএনপিরও যদি এখন একটু ক্ষমতার পিঠা নিয়ে একটু রুটিনে একটু মারামারি ঝগড়া, তাই একটু একটু জামাতের বিরুদ্ধে বলে, তার দ্বারা আপনি বুঝাইতে পারবেন না। শেষ ভরসা আওয়ামী লীগই, শেষ ভরসা আওয়ামী লীগ। তাছাড়া তো আর উপায় নেই। আওয়ামী লীগকে দিয়ে আমাদের, আওয়ামী লীগকে সাথে নিয়ে আমাদের কাজ করতে হবে। সারা বাংলাদেশে এখন সকল ভোটারের খুব কদর আছে, কিন্তু সেই কদরের মধ্যে সবচেয়ে বেশি কদর যাদের, মানে একেবারে জুয়েল, সেটা হচ্ছে আওয়ামী লীগের ভোটার। আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক এবং ভোটাররা আছেন, তারা কোথায় ভোট দেবেন আগামী 12ই ফেব্রুয়ারিতে, সেটা নিয়ে সবাই বেশ উদ্বিগ্ন। আজকে দেখলাম একটা রিপোর্ট বেরিয়েছে, একটা জরিপ হয়েছে, সিআরএফ বলে একটা সংগঠন, তার সাথে আরেকটা কি যেন সংগঠন মিলে তারা একটা জরিপ করেছেন, এবং সেই জরিপে দেখেছেন যে 48% আওয়ামী লীগের ভোটার ধানের শীষে ভোট দিতে চান। খুবই চমৎকার একটা খবর। এই খবরের কিছু সাপোর্টিং খবর আমরা পত্রিকায় দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কি, আমরা সাভারের এনাম মেডিকেলের, যিনি একজন প্রতিমন্ত্রী ছিলেন আওয়ামী লীগ সরকারের, ডাক্তার এনাম, ওনার স্ত্রী বেরিয়ে, ওনার অবশ্য 4জন স্ত্রী, কোনো একজন বেরিয়ে লিফলেট বিলি করছেন ধানের শীষের পক্ষে এবং ধানের শীষের ক্যাম্পেইন করছেন। এতটুকু মেনেই নেওয়া যায়, কারণ ডাক্তার এনাম আওয়ামী লীগের কোনো লোক ছিলেন না। ভাড়ায় চালিত রিক্সা না কি বলে, ভাড়ায় চালিত নেতা আওয়ামী লীগ প্রচুর হায়ার করত, এবং সেই মানে তাদের দুর্গতি সেই হায়ারের জন্য, সেটা অন্য আলাপ। তো সেই হায়ারের একজন ছিলেন ডাক্তার এনাম, যিনি জীবনে কখনো আওয়ামী লীগ করেন নাই, কিন্তু সময় এবং সুযোগে আওয়ামী লীগের এমপি পদপ্রার্থী হয়েছিলেন, জিতেছিলেন, এবং পরবর্তীতে আওয়ামী লীগ তাকে প্রতিমন্ত্রী করেছিল। এখন উনি কারাগারে আছেন। ওনার স্ত্রী বেরিয়ে গিয়ে এখন ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন। এটা মেনে নেওয়া মোটামুটি যায়, কিন্তু মাদারীপুরের লিটন সাহেব, সেই বহুল আলোচিত আওয়ামী লীগের নেতা, যিনি যুবলীগ থেকে বহিষ্কৃত হওয়ার পরেও বারবার স্বতন্ত্র নির্বাচন করতেন এবং স্বতন্ত্রভাবে বিজয়ী হতেন, কারণ তার একটাই পরিচয় হচ্ছে তিনি শেখ হাসিনার ভ্রাতুষ্পুত্র, এবং কথায় কথায় তিনি, মানে শেখ হাসিনা যদিও বলেছেন যে তার নিকট পরিবারের বাইরের কাউকে ওইভাবে তিনি পরিবার হিসাবে স্বীকৃতি দিতেন না, এইসব যন্ত্রণার কারণেই, তারপরেও আমাদের সেই লিটন সাহেব সব জায়গায় খালি ফুপু বলেছে বলে রেফারেন্স দিয়ে বিভিন্ন কাজ করতে আমরা দেখেছি। সেই লিটন সাহেবের অনুসারীরা মাদারীপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী ক্যাম্পেইনে নেমেছেন। তারা ধানের শীষের নির্বাচনের জনসভায় গিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে বক্তৃতা দিচ্ছেন। যাই হোক, গোপালগঞ্জ, মাদারীপুর, ওই অঞ্চলে, শরীয়তপুর, ওই অঞ্চলে এখনো জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলা যায়, বলার সাহস রাখে, এবং কেউ বললে তাকে আঘাত করার মতো সাহস এখনো ইউনূস দেখাতে পারে নাই। একবার দেখাতে গিয়েছিল ইউনূসের বাচ্চা কাচ্চারা, পরবর্তীতে এনসিপি পালিয়েছিল এপিসি চড়ে। সেই গল্প আমরা সকলেই জানি, এবং পরবর্তীতে ওয়াকার রাগ করে 5 দিন ধরে গোপালগঞ্জে একটা স্টিম রোলার চালিয়ে গোপন একটা গণহত্যা চালিয়েছিল সেখানে। সুতরাং দেখা যাচ্ছে, মূল কথায় যদি ফিরে আসি, আওয়ামী লীগের ভোট কোন জায়গায় যাবে সেটা নিয়ে সকলেই খুব চিন্তিত আছেন। যে 48% কথা বলা হচ্ছে, তারা আসলে কারা? এখানে একটা জিনিস প্রিয় দর্শক আপনাকে বুঝতে হবে, আওয়ামী লীগ দুটো অংশ। একটা হচ্ছে আওয়ামী লীগ, এটা হচ্ছে এমন এক জিনিস, এটা ধরেন যুগের পর যুগ তারা আওয়ামী লীগ করে বেড়াচ্ছে। কেন করছে, কি কারণে করছে? দাদাই করতো, বাবাই করে, ছেলে করে, এবং আমি একটা ইন্টারভিউতে দেখছিলাম গ্রামের কিছু লোকজন বলছে আমাদের পোতায় করবো, পোতার পোতায়ও করবে। তারা আওয়ামী লীগ, তারা হচ্ছে এক ধরনের অন্ধ আওয়ামী লীগ, এবং তারা সবসময় তারা সাধারণত নির্যাতিত হয়, এবং যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে তখন তারা কোনো সুযোগ সুবিধা পায় না, এবং আওয়ামী লীগ যাওয়ার পরে তারা পালিয়েও যেতে পারে না, ধরা খায়, মায়ের দৌড় খায়, এবং এই হচ্ছে একটা আওয়ামী লীগ। আরেকটা আওয়ামী লীগ হচ্ছে, যেটা 48% কথা বলা হচ্ছে, এরা মূলত হচ্ছে আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগকে ভোট দিতেন। এরা কিন্তু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের ভোটার। প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা কোর সদস্য থাকে, কোর একটা বেস থাকে, এর বাইরে তাদের ভোটার থাকেন, যারা তাদেরকে পছন্দ করেন বলে ভোট দেন। তাদের সাথে এর বেশি কোনো সম্পৃক্ততা নাই, সাংগঠনিক সম্পৃক্ততা নাই, বা আত্মার সম্পৃক্ততা নাই। তারা ভাবেন 2টা দল দাঁড়িয়েছে, 3জন প্রার্থী দাঁড়িয়েছে, 5জন লোক দাঁড়িয়েছে, এদের মধ্যে কারা ভালো হবে, কে ভালো হবে, কার মাধ্যমে দেশের উন্নতি হবে। এই যে 48% ভোটারের কথা বলা হচ্ছে, আওয়ামী লীগের 48% ভোটার, তারা এবার নির্বাচনে যদি নৌকা মার্কা থাকতো তাহলে নৌকায় ভোট দিতেন। এখন যেহেতু নৌকা নাই, তারা ধানের শীষে ভোট দিতে যাচ্ছেন। কেন তারা ধানের শীষে ভোট দিতে যাচ্ছেন? এখানে কি বিএনপি কি এখন ব্যাপক উৎসাহ উদ্দীপনা যোগাতে পেরেছে? মানুষ কি খুব বসে আছে আকাঙ্ক্ষা নিয়ে যে বিএনপি এসে, তারেক রহমান এসে দেশকে উদ্ধার করবেন?
আমার ধারণা তা নয়। এরা আসলে এত বেশি এখন জামাতে ইসলামী এবং ইসলামী মৌলবাদীদের দ্বারা আক্রান্ত দেশ দেখে ভয় পেয়েছে, সেই ভয়ের কারণে মন্দের ভালো হিসাবে বিএনপিকে এবং তারেক রহমানকে ভোট দেওয়ার একটা চেষ্টা করছে। কারণ এই যে গত 1.5-2 বছর ধরে জামাত ইউনূস শাসিত যে সরকার আমরা দেখতে পাচ্ছি, যে মববাজি আমরা দেখতে পাচ্ছি, নির্যাতন দেখতে পাচ্ছি, হত্যা দেখতে পাচ্ছি, লুটপাট দেখতে পাচ্ছি, ডাকাতি দেখতে পাচ্ছি, নৃশংসতা দেখতে পাচ্ছি, কারাগারে মানে একটা মানুষ মারা গেলেও হাতকড়া খুলে না। এবং ইদানিং আপনারা দেখেছেন, আমি কালকেও দেখেছি, একজন বাবা মারা গিয়েছেন, ছেলে জেলে, তার বাবার লাশ নিয়ে যাওয়া হচ্ছে। কবি ইমতিয়াজ মাহমুদ একটা সুন্দর কথা বলেছেন কিছুদিন আগে, যখন সাদ্দাম বলে আমাদের একজন ছাত্রলীগ নেতার সন্তান মারা গেল এবং স্ত্রী মারা গেলেন, তাদের লাশ নিয়ে যখন যশোর কারাগারে গেল, যে মৃতরা এখন জীবিতদের সাথে দেখা করতে যাচ্ছে। উনি অবশ্য বলেছেন মৃত সন্তান জীবিত বাবার সাথে দেখা করতে যাচ্ছে বা এরকম কিছু। আমরা সেই যুগে আছি। সেই সময় এসে আওয়ামী লীগের যারা সাধারণ সমর্থকরা আছেন তারা বুঝতে পারছেন যে এই যন্ত্রণা থেকে, জামাত শাসিত যন্ত্রণা থেকে, এই যে থানার ভিতর থেকে নারী নির্যাতকদেরকে গলায় মালা দিয়ে বের করে নিয়ে আসা, নারীদেরকে বেশ্যা বলা, পতিতা বলা, নারীদেরকে ঘরে ঠেলে ফেলে দেওয়ার জন্য 5 ঘন্টার বেশি কাজ করতে দিবে না, 3 ঘন্টা সরকার বেতন দিবে, তাও বাড়ি চলে যাও, এই যে তথাকথিত মায়া মহব্বতের মাধ্যমে দেশের যে 12টা বাজানোর নীল নকশা চলছে, এখান থেকে বাঁচার জন্য মন্দের ভালো হিসেবে বিএনপিকে তারা আশ্রয় নিচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে, বিএনপি সেই আস্থা রাখতে পারবে কিনা না, এই সন্দেহটুকু কিন্তু এখনো রয়ে যাচ্ছে। কেন রয়ে যাচ্ছে? যদিও তারেক রহমান এখন বেশ একটা প্রগতিশীল ভাব নিয়েছেন এবং তিনি ভাব নেওয়ার কারণে বিএনপি তৃণমূল পর্যায় পর্যন্ত তারা বেশ প্রকাশ্যে জামাতকে একটু গালমন্দ করছেন। মনে রাখতে হবে, তাদের ভাষায় মায়ের পেটের ভাই, সিকি শতাব্দীর সম্পর্ক ন্যূনতম। কারণ হচ্ছে, তারা যদি আমরা ইভেন যদি 96-এ আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা প্রথম মেয়াদের সরকার আসার পর থেকে 4 দলীয় জোটের ইতিহাস দেখি, তাহলে 26 সালে এসে 30 বছরের সম্পর্ক, 25 বছরের ঘনিষ্ঠ সম্পর্ক। এবং তারা বারবার বলেছেন তারা মায়ের পেটের ভাই। এবং জামাতকে, যুদ্ধাপরাধীদেরকে, গোলাম আজম এবং অন্যদেরকে বাঁচানোর জন্য বিএনপি এই পরিমাণ অন্ধ ছিল যে তারা লোকজনের সাথে ঝগড়া, মারামারি, গালাগালি, যেটা যেভাবেই বলেন করেছে। এবং সেই মায়ের পেটের ভাইকে যখন তারা গালি দিচ্ছে, আমি জানি না, কিছু কিছু লজ্জা তো তারা নিশ্চয়ই পেয়ে থাকে, কিন্তু এটা হচ্ছে এই আওয়ামী লীগের যে 48% লোকজন ভোট দিতে চাচ্ছেন, শহুরে মধ্যবিত্ত, যারা কিছুদিন আগে এর অধিকাংশই লালবদর ছিলেন, এবং তারা এখন যখন বুঝতে পেরেছেন যে কি যেন কোন দত্ত, আলাদিনের চেরাগ ঘষে তারা বের করে দিয়েছেন, তারা এখন দত্তকে আবার যখন ওই চেরাগের ভিতরে ঢোকাতে পারছেন না, তারা ভাবছেন বিএনপি মন্দের ভালো হিসাবে তাদেরকে প্রোটেকশন দেবে। আদৌ কি বিএনপি প্রোটেকশন দিতে পারবে? এবং আওয়ামী লীগ যে এখন আওয়ামী লীগেরই সমর্থকরা, যে ভোটাররা যে বিএনপিকে গিয়ে ভোট দিতে যাচ্ছেন, এটা কি বিএনপির আনন্দিত হওয়ার কিছু আছে বা আওয়ামী লীগের লোকজনের মন খারাপ করার কিছু আছে? আমার কাছে তা মনে হয় না। কারণ দেশের এখন যে অবস্থা, আমি গত কিছুদিন ধরে বারবার বলছি, সুদিনের বিপ্লব করার সমান হচ্ছে দুর্দিনে টিকে থাকা, দুর্দিনে টিকে থাকা সুদিনে বিপ্লবের সমান। এখন কি পরিমাণ দুর্দিন চলছে, আজকে আমি দেখলাম হিউম্যান রাইটস ওয়াচ একটা তাদের যে বার্ষিক প্রতিবেদন ছাপিয়েছে, এখানে বলছে যে কারো জামিন হচ্ছে না। আমি তৃণমূলের কিছু লোকজনের সাথে, আমার যাদের সাথে যোগাযোগ আছে, আমি জানি কি ভয়ঙ্কর অবস্থা। প্রথম কথা হচ্ছে ভুয়া মামলা, একসাথে 10টা, 15টা, 20টা, 40টা মামলা হচ্ছে। এগুলার কোনো জামিন তো নিম্ন আদালতে হওয়ার সুযোগই নাই। হাইকোর্টে গিয়ে এখন বেঞ্চ পাচ্ছে না, এবং হাইকোর্টের কেউ জামিন দিতে পারছে না, কারণ আসিফ নজরুল দমক দেয়, আপনারা সকলে জানেন। তারপর একটা আছে ফোকলা আদালতের স্বরাষ্ট্র, জাহাঙ্গীর বোধহয় নাম, জাহাঙ্গীর সাহেবও ধমক দেয়। মানে যে পারে তারা এখন হাইকোর্টকে ধমক দেয়। আর আমার বিখ্যাত মাংস মাসুদ ভাই তো আছেন, স্টেপ ডাউন জাজেস, স্টেপ ডাউন জাজেস, স্টেপ ডাউন। এই প্রেশারে এদের জামিন হচ্ছে না। তারপরে যদি কারো একেবারেই কোনো রকম একটা জামিন হয়, তাকে আবার জেলগেট থেকে যাতে গ্রেফতার করা না হয়, এই জন্য স্থানীয় পুলিশদেরকে প্রচুর টাকা পয়সা দিতে হয়। এই সাদ্দামের কথাই আমি বলি। আপনি দেখেন, সাদ্দামকে তার এলাকায় না রেখে যশোর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার স্ত্রীর সাথে তার কোনো যোগাযোগ ছিল না, স্ত্রী আত্মহত্যা করেছেন। এই যশোর কারাগারে না যাওয়ার জন্য সাদ্দামের কাছে 5 লক্ষ টাকা ঘুষ চাওয়া হয়েছিল। একটা উপজেলা পর্যায়ের একটা সাধারণ ছাত্র, একটা গরিব মানুষ বা ছাত্র নেতা, যেভাবেই বলি, সে 5 লক্ষ টাকা কোথায় পাবে? এই যখন স্টিম রোলার চলছে, তখন নাবিশ্বাস উঠছে, তখন আওয়ামী লীগের কিছু লোকজন যেদিকে ধানের শীষে ভোট চেয়ে বেড়ান, আমি তাদেরকে দোষ দেই না।
তবে আমি একটা কথা বলতে পারি, মূল আওয়ামী লীগের লোকজন এই নির্বাচনে ভোট দিতে যাবেন বলে আমার মনে হয় না। এই মববাজির, এই সন্ত্রাসের মধ্যে তারা সেই ঝুঁকিটা নেবেন না। যদিও বিভিন্ন জায়গায় তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যদি ভোট দিতে না যাস আমরা খেয়াল রাখবো। সেভাবে গায়ের জোরে এদেরকে নিয়ে ভোট দিতে গেলে এটা আসলে কোনো প্রার্থীর পক্ষেও খুব শুভ ফল বয়ে আনবে না। আপনি যদি আমাকে এখন মাথায় পিস্তল ঠেকে ভোট দিতে নিয়ে যান, আমি অন্ধকার করে আপনাকেই যে ভোট দেব এই নিশ্চয়তা আপনাকে কে দিল? কিন্তু সবকিছু মিলিয়ে এই সময়টা আওয়ামী লীগের ভোটার যারা আছেন তাদের জন্য একটা ক্রাইসিস, একটা দুর্যোগ। তাদের কেউ কেউ বিভিন্ন মার্কার পক্ষে গিয়ে টিকে থাকার একটা চেষ্টা করছেন। এই টিকে থাকাটা, এই নিরাপত্তার নিশ্চয়তাটা তারা অর্জনের চেষ্টা করছেন। কিন্তু আমার কাছে মনে হয় নির্বাচনের পর একটা ভয়াবহ সময় আসবে, সেই সময়ে তারা আফসোস করবেন। কারণ এর আগেও বহু লোককে আমরা যখন জুলাই এর সময় বলেছিলাম, আগস্টে বলেছিলাম যে বিকল্প নেতৃত্ব তৈরি না করে যদি শেখ হাসিনা সরকারকে বাধ্য করা হয়, ক্ষমতা থেকে সরে দিতে হয়, তাহলে এটা সরাসরি গিয়ে একেবারে উগ্রবাদী জঙ্গিদের হাতে পড়বে। আমরা দেখতে পাচ্ছি একটা উগ্রবাদী জঙ্গি সরকার, উগ্রবাদী জঙ্গি সমাজের মধ্যে আমরা পড়েছি। কিন্তু তখন অনেকেই বিশ্বাস করেন নাই, তখন অনেকেই কিন্তু আমাদেরকে গালাগালি করেছিলেন। এবং এখন আবার বলছে, এবং আমি জানি এখনো কমেন্ট বক্সে লোকজন গালাগালি করবেন, সামনে আছে শুভ দিন, অমুক মার্কায় ভোট দিন। আপনি কি বলেন ভাই? কিন্তু আলটিমেটলি আমাদের এই নির্বাচন যদি হয়, হয়ে যাবে আমার ধারণা, আমি শুরু থেকে বলছি। এবং সেই নির্বাচনের পরে যে সরকার আসবে সেই বিএনপি সরকারই আসবে হয়তো, সেটা আওয়ামী লীগের জন্য খুব শুভ ফল নিয়ে আসবে না তৃণমূলে, এইটুকু আমি জোর দিয়ে বলতে পারি। আপনারা ভবিষ্যতে মিলিয়ে নেবেন। এর বাইরে আওয়ামী লীগ এক নির্বাচন বয়কট করার একটা আহ্বান জানিয়েছে। আমি একটা জিনিস বলতে চাই যে আওয়ামী লীগের 5 আগস্টের পরে তাদের অনেক স্কিল, অনেক দক্ষতা বা একেবারে তছনছ হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গেছে। একটা জিনিস তাদের এখনো বেশ দেখলাম আছে, সেটা হচ্ছে গান বানানোর ক্ষমতা। আপনাদের মনে আছে যে আওয়ামী লীগের একটা নির্বাচনী গান ছিল, জয় বাংলা জিতবে এবার নৌকা। এটা এত পপুলার গান, আওয়ামী লীগকে ফেলে দেওয়ার পরে পোলাপান কিন্তু ফাজলামি করে হলের ভিতরে যখন পার্টি করে এটা করে, তারপরেও তারা এই গান বাজায়, মানে এই গানটার রিদমটা এত ভালো। আর সম্প্রতি দেখলাম আওয়ামী লীগ আরেকটা দুষ্টু দুষ্টু গান ছেড়েছে। আপনারা সার্চ দিয়ে ফেসবুকে বা ইউটিউবে শুনে নিন, রিল্যাক্স মুডে ডট ডট ডট। মানে আমি এটা বলতে চাই না, বললে আমিও শহীদ হাদির পর্যায়ে একবারে চলে যাব। আমি এত কি বলা যায় বিখ্যাত এবং এত আউলিয়া পর্যায়ে যেতে চাচ্ছি না বলে এসব অশ্লীল শব্দ বলছি না, কারণ পরিবারের অনেকেই এই ভিডিওটা দেখে থাকেন। কিন্তু শেষ পর্যন্ত সেই রিল্যাক্স মুডে ডট ডট করেই ভোটাররা বাড়িতে থাকবে। যেসব রাজনৈতিক দল ভাবছেন যে আওয়ামী লীগের মূল কোর ভোট তারা নিয়ে যেতে পারবেন, আমার ধারণা তারা আশাহত হবেন। বাট যারা আওয়ামী লীগের পক্ষ থেকে ভোট দেবেন, এই ভোটটা যদি কেউ দিয়ে থাকেন, এরা কিন্তু সাধারণ ভোটার, হয়তো আওয়ামী লীগ থাকলে অন্যখানে দিতেন না, কিন্তু দিচ্ছেন দেশের স্বার্থে, দেশের কল্যাণে। তারা ভাবছেন যে হয়তো কোনো একটা ভালো হবে, তারা ভবিষ্যতে আশাহত হবেন। তারা ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত আগুনে পড়বেন, অথবা জ্বলন্ত আগুন থেকে লাফ দিয়ে ফুটন্ত কড়াইতে পড়তে যাচ্ছেন। ভাগ্য আমাদেরকে যেখানে নিয়ে যাবে, তার সেই দুর্ভাগ্য আমাদেরকে বহন করতে হবে, কিছু করার নাই। প্রিয় দর্শক, আসুন আমরা দেখতে থাকি নির্বাচনের আগামীতে আরো ভোটগুলা কে কোন দিকে পাচ্ছেন যাচ্ছেন, এই হিসাব ক্রমাগত হতে থাকুক। যে আওয়ামী লীগের নেতাটা বলতেছে সেটা যদি সে ক্ষোভের থেকে বলে সেটা আলাদা কথা, কিন্তু এটা যদি সে সত্যি বলে থাকে তাহলে আমি বলবো তার রাজনৈতিক দূরদর্শিতার অভাব রয়েছে। কেন তিনি জামাতকে আসতে দেবেন? এটা তো তার ব্যর্থতা। জনগণকে কেন ক্ষমতায় আনার পরে বুঝাইতে হবে জামাত খারাপ? একাত্তরে বুঝায় নাই জামাত খারাপ? যে বা যারা এই কথাটা বলছে যে আওয়ামী লীগের নেতা, আমি হয় বললাম হয়তো সে ক্ষোভে এটা বলেছে, অথবা তার দূরদর্শিতার অভাব। এটা তো প্রশ্নই আসে না। বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা কেন ক্ষমতায় আসবে? কেন আমরা তাদের কাছে ক্ষমতা দিব? স্বাধীনতা বিরোধীরা যদি ক্ষমতায় আসে, বাংলাদেশে যদি আসে, তাহলে তো আওয়ামী লীগ আর বিএনপি নেতাদের আত্মহত্যা করা উচিত। বঙ্গোপসাগরে গিয়ে আত্মহত্যা করতে হবে, তাদের আত্মহত্যা করা উচিত। এটা কোনো যুক্তি হইতে পারে না যে জামাতকে ক্ষমতায় এনে বুঝাতে হবে জনগণকে। জনগণকে আপনারা কেন বুঝাইতে পারেন না জামাত একটা খারাপ দল? এই দায়ভার তো আপনাদের নিতে হবে ক্ষমতায় আবার এনে দিয়ে। এটা আমি একমত না। এটা হলো, আবারও বলি, যদি ক্ষোভে থেকে বলে তাহলে আলাদা বিষয়। কিন্তু বাংলাদেশের মানুষ যারা জামাতকে তো ভোট দেওয়ার প্রশ্নই আসে না। আওয়ামী লীগের মানুষ কেন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ জামাতে ভোট দিবে? পৃথিবী উল্টে গেল তো না, প্রয়োজনে ভোট দিবে না, বা অন্য কাউকে দিবে। সেটা টরিক ভাইয়ের ভাষা, সেটা বিএনপি হতে পারে। কারণ ইউনূস রিজিম এখন খুব ভয়ঙ্কর। 1 সেকেন্ডও একে বরদাস্ত করা বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে সব দিক থেকে বিপজ্জনক। জি।
আমার মনে হয় ওই আওয়ামী লীগের নেতা একটু ক্ষোভ থেকে বলছেন, এটা সত্য নয়। জি, মঞ্জুর কথা টরিক ভাই, আপনি যদি বলতেন এখন যে আসলেই যে আপনি যেটা বলেন এটা অনেকের কাছে অপ্রিয় লাগতে পারে, যে বিএনপি কে ক্ষমতায় আনলে তাদের কাছে, আমার কাছেও কেউ কেউ 2-4 জন বলেছিল যে প্রয়োজনে জামাতারে ভোট দিবেন। আমি বললাম আপনি আওয়ামী লীগ করে জামাতারে কিভাবে ভোট দিবেন? আদর্শের সাথে তো, তাহলে তো আপনি আদর্শিক দ্বন্দ্ব আপনি স্বীকার করে নিলেন না।